নমস্কার, সাকসেস ড্রিম ইউটিউব চ্যানেল থেকে জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো দেখো, আজ আমি গোবিন্দ স্যার, আমি আজ চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের কথা তোমরা প্রায় শুনেছো সবাই। তো সেই রিক্রুটমেন্টের মধ্যে আজ আমি চলে এসেছি তোমাদেরকে অঙ্ক ক্লাস নিয়ে। 15টা অঙ্ক আছে এখানে, ঠিক আছে? সেই 15টা অঙ্কের মধ্য থেকে তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো ব্যাপারগুলো। হ্যাঁ, আমি এখানে শর্ট ট্রিক্সও শেখাবো, কিছু কিছু অপশান টেস্ট করে অপশানের মাধ্যমে কিভাবে খুব তাড়াতাড়ি করা হয় সেটাও দেখাবো। আবার কিছু কিছু অঙ্ক দেখাবো যে কিভাবে করতে হয়, লং প্রথমে করে দেখাবো যেরকম হয়, তারপরে জিনিসটাকে আমি শর্ট ট্রিক্সে দেখাবো, অপশান দিয়েও কিছু কিছু অঙ্ক করে দেখাবো, যেসব অঙ্কগুলো অপশান দিয়ে হবে। বুঝতে পারলে? তাহলে প্রথম যে অঙ্কটা দেখো কি আছে, প্রশ্নটা বলছে চিনির মূল্য যদি 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে খরচ কোনো পরিবর্তন হবে না। বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। দেখো শতকরা তোমরা নিশ্চয়ই করেছো, যদি না করে থাকো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার 8509508098 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পুরো একদম ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য যেই সব অঙ্কগুলো দরকার, যেসব সাবজেক্ট, যেসব টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর দিয়ে তোমাদের ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা একদম বেস থেকে অ্যাডভান্স পুরো একদম, যারা শতকরা শতকরা জিনিসটা কি সেটাই জানে না, হ্যাঁ, তারাও সেই জিনিসগুলো শিখে নেবে। কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের মেনলি যেটা হচ্ছে 15টা মিসলেনিয়াস টাইপের প্রশ্ন আছে এখানে, শতকরা আছে, সময় ও দূরত্ব আছে, সময় ও কার্য আছে, বিভিন্ন ধরনের অঙ্ক আছে। তো সেইগুলোর থেকে দেখো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের পরীক্ষা, তো সেই অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। শুধু তো জিকে পড়লেও হবে না, বা শুধু হচ্ছে বাংলা পড়লেও হবে না, তার সঙ্গে তোমাদেরকে অঙ্কও পড়তে হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো। বলছে চিনির মূল্য 20% কি হয়েছে না বৃদ্ধি পায়। চিনির মূল্য কত বেড়েছে না 20% বেড়েছে। তাহলে আমাকে আগে একটা জিনিস বলো, চিনির মূল্য ছিল কত? আমি যদি ধরি যে চিনির মূল্য আগে ছিল 100, তাহলে 20% বেড়ে গেছে, মানে এখন তাহলে চিনির মূল্য কত হয়ে গেছে? 120। তাহলে বলছে একটা পরিবারে চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না। দেখো অঙ্কটা খুবই সহজ। ছিল 100, চিনির ব্যবহার আগে করতাম 100, এখন ব্যবহার করছি কত? 120। কেমন? তাহলে আমাকে কত কমাতে হবে? 20 কমাতে হবে। এই মানে 120, ধরো আমি যদি 1 গ্রাম চিনি ব্যবহার করতাম বা 1 কেজি চিনি ব্যবহার করতাম, 1 কেজি চিনির দাম 100 টাকা। হ্যাঁ, এখন সেই 1 কেজি চিনির দাম হয়ে গেছে 120 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? আমি কি আর এখন 1 কেজি চিনি ব্যবহার করতে পারবো? কারণ 120 টাকা হয়ে গেছে, কিন্তু আমার চিনির ব্যবহারের জন্য যে দামটা 100 টাকা, সেটা আমাকে 100 টাকাই রাখতে হবে। তাই তার জন্য কি করতে হবে দেখো, ভালো করে আবার প্রথম থেকে আমি বলতেছি, শোনো ব্যাপারটা কি না। চিনির মূল্য ধরো ছিল কত না 100 টাকা, হয়ে গেছে কত? 20% বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে? 120 টাকা হয়ে গেছে। তাহলে যদি আমাদেরকে খরচের কোনো পরিবর্তন না করতে হয়, তাহলে কত শতাংশ আমাদেরকে কমাতে হবে? কত কমাতে হবে আগে এই জিনিসটা আমাকে বলো, যে কত কমাতে হবে আমাকে ব্যবহারটা? 20 কমাতে হবে। কার উপর কমাবো? 100-র উপর কমাবো না 120-র উপর কমাবো? কার উপর কমাবো? অবশ্যই 120-র উপর কমাবো। এবার শতকরায় নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ, তাহলে ইন্টু 100। ঠিক আছে, এবার কাটাকুটি করো। শূন্য দিয়ে শূন্য কাটো, 4-এ কাটলে 4-3-12, 4-এ কাটলে 4-5-এ 20, তাহলে 5-10-এ 50/3। আর 50/3 মানে আমি কি বলছিলাম? 16 পূর্ণ 2/3। 16-3-এ 48, 48-2-গুণে 50/3, তাহলে এই যে 16 পূর্ণ 2/3 যেটা আছে, অপশন সি উত্তর, সঠিক উত্তর। বুঝতে পেরেছো অঙ্কটা? কোনো সমস্যা নেই। তাহলে চিনির মূল্য যদি 20%, অঙ্কটা প্রচুর বার পরীক্ষায় পড়ছে, অনেক 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 পরীক্ষায় পড়েছে, ঠিক আছে? চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়া একটা পরিবারে যদি চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে চিনির মূল্য ছিল কত আমার? 100 টাকা চিনির মূল্য ছিল, হয়ে গেছে 120 টাকা। তাহলে কমাতে হবে কত টাকা? 20 টাকা কমাতে হবে। কার উপর কমাবো? 120-র উপর কমাবো। তাহলে শতকরা নিয়ে যাওয়ার জন্য ইন্টু 100। ব্যাস। আচ্ছা, তারপরে দেখো বলেছে যদি a:b সমান 2:3 হয় আর b:c সমান 4:5, তাহলে a অনুপাত b বলেছে 2:3। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো করার জন্য কি করতে হয়, দ পদ্ধতি একটা আছে, এই পদ্ধতিটাও দেখে নাও। a b c তিনটে জিনিস লিখে দিলে, তাহলে বলছে a অনুপাত b 2:3, তাহলে এর সোজা 2 লিখলে, b সোজা কি লিখলে? 3 লিখলে। b অনুপাত c সমান বলেছে 4:5, তাহলে b সোজা 4 লিখলে, আর c সোজা কত লিখলে? 5 লিখলে। তাহলে বলছে a অনুপাত b অনুপাত c। দেখো এই বিতে এখানে যেটা থাকবে সেটা আবার এখানে বসে যাবে, আর এইখানে যেটা থাকবে সেটা আবার এখানে বসে যাবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, যেটা এখানে থাকবে সেটা এখানে চলে যাবে, যেটা এখানে থাকবে সেটা এখানে চলে আসবে, দিয়ে এবার গুণ করে দেবে। তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8। 4-3-এ এখানে কত হয়ে যাবে? 12। 5-3-এ এখানে কত হয়ে যাবে? 15। তাহলে অনুপাতটা কত হলো? 8:12:15।
কারোর বুঝতে অসুবিধা, একদমই সহজ ব্যাপার। দেখো তাহলে A/B/C কত হয়ে যাবে না 8:12:15। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানাবে, আমি সেগুলো চেষ্টা করব আরো ইমপ্রুভ করার, আরো বোঝানোর ভালো করে। ঠিক আছে, কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে, কেমন? আচ্ছা, এটা যদি অন্য একটা মেথডে করতাম, বলা আছে কি না A/B সমান 2:3। দেখো A/B সমান কত বলা আছে না 2:3। আচ্ছা, B/C সমান কত বলা আছে না 4:5। একটা জিনিস খেয়াল করো, এখানেও কি আছে বি আছে, এখানেও কি আছে বি আছে। তাহলে এই বিটা, এখানে বি এর মান কত 3, এইখানে বি এর মান কত 4। তাহলে এই যে বিটাকে যদি আমি সমান করি, কিভাবে সমান করতে পারবো? হ্যাঁ, এইটাকে যদি 4 দিয়ে গুণ করি আর এইটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটা হয়ে যাবে 4। এবার 4 দিয়ে গুণ করা মানে এরও সঙ্গে গুণ করতে হবে, আবার 4 দিয়ে গুণ করা মানে এরও সঙ্গে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে কত হবে 8, অনুপাত 4 3 কত হবে 12। এই 3 দিয়ে গুণ করা মানে 3টা 4 এর সঙ্গে গুণ হবে, 3টা 5 এর সঙ্গে গুণ হবে। তাহলে 3 4 কত হয়ে যাবে 12, অনুপাত 3 5 কত হয়ে গেল 15। তাহলে দেখো এই যে 12টা বি বেরোলো, এই বি 12, তাহলে বি যখনই আমি সমান করে দিলাম, তাহলে আমি এবার লিখে দিতে পারি যে A/B/C সমান কত হয়ে যাবে না 8:12:15। বুঝতে পারলে? এভাবেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে। ঠিক আছে, আমার তো মনে হয় প্রথমের যে পদ্ধতিটা সেটাই খুব সহজ হবে। হ্যাঁ, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে বলেছে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। প্রথম 9টা মৌলিক সংখ্যা কি আগে আমাকে বের করতে হবে। কি কি বলে দেখি? প্রথম 9টা মৌলিক সংখ্যা, সবার প্রথম কি আসবে 2, আর কি আসবে 3, 4 কি মৌলিক সংখ্যা? বলো 4 মৌলিক সংখ্যা। 4 তো দুগুণে 4, তাহলে 4 মৌলিক সংখ্যা নয়। 4 বাদ দিয়ে কে আসবে 5, 6 হবে না, 2 3 6, 7। আচ্ছা, 8 হবে না, 4 দুগুণে 8, জোড় সংখ্যা মানে হবে না। 9 তো 3 তিরিকে 9, 9ও যৌগিক সংখ্যা হবে না। 10 হবে না, 11, 12 হবে না, 13, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, কি হবে 17। 15 কেন হবে না? 5 3 15, 16 তো জোড় হবে না, 17। তাহলে কটা হলো 2 4 6 7। আচ্ছা, 17 পর আর কি হবে 19, আর কি হবে 23, 21 হবে না, কারণ 7 3 21। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই প্রথম 9টা মৌলিক সংখ্যার এবার গড় চেয়েছে। গড় মানে কি? আমাকে সবগুলোকে যোগ করতে হবে, বাই 9 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যোগ করো, 3 আর 2 যোগ হলে 5, 5 5 10, 10 7 17, 17 আর 10 27 থেকে 28, 28 আর 10 38, 38 3 41, 41 10 51, 51 আর 7 58, 58 আর 10 68, 68 আর 9 9 8 17 77, 77 আর 20 হয়ে যাবে তোর 20 90, 97 আর 3, 97 আর 3 মানে হয়ে যাবে তোমার 100। হ্যাঁ, বাই কত হয়ে যাবে নিচে না 9। কটা সংখ্যা আছে? 9টা সংখ্যা। আমাকে বলেই দিয়েছে যে 9টা মৌলিক সংখ্যার গড়, তাহলে 100/9। এবার 100/9 কাটাকুটি তো হবে না, পূর্ণে আনতে গেলে তাহলে 1 9 11 9 99, 11 পূর্ণ 1/9। এই উত্তরটা সঠিক উত্তর। 11 পূর্ণ 1/9 যেটা আছে এটাই সঠিক উত্তর। বুঝতে পেরেছো? সমস্যা কিছু নেই। তাহলে কি করতে হবে না, আগে আমাকে 9টা মৌলিক সংখ্যার গড় বের করতে হবে, যোগফল বের করতে হবে, যোগফলটাকে 9 দিয়ে ভাগ করে দিতে হবে। বেশ, এটাই একদম স্বাভাবিক ব্যাপার হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করো, পিতা ও পুত্রের অঙ্ক। হ্যাঁ, তোমাদের হচ্ছে এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। পিতা পুত্রের অঙ্ক প্রচুর বার এসছে। ঠিক আছে, তাহলে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত 50 বছর। যদি কারোর কোনো বুঝতে অসুবিধে থাকে অবশ্যই তোমরা কি করবে না, কমেন্টে আমাদেরকে জানাবে। কমেন্টে রিপ্লাই অবশ্যই পাবে। ঠিক আছে, আর যেটা তোমাদের পুরো এর সিরিজ পুরো একদম শতকরার শুরু থেকে, শতকরা থেকে শুরু করে লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই বয়স সংক্রান্ত সমস্যা, বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে এগুলো তো আমি মিসলেনিয়াস ক্লাস করাচ্ছি, এখানে তো একদম ডিটেলসে বলা সম্ভব না। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে ঢোকা। দেখো, যে শতকরার কিছুই জানে না সেও আমার ক্লাস করলে সব বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার এটা তো মিসলেনিয়াস ক্লাস, এটাতে তো ডিটেলস বলা যাবে না অবশ্যই। তাহলে তার জন্য তোমাদের কি করতে হবে, এই নাম্বারটাতে যোগাযোগ করো। নাম্বারে যোগাযোগ করলে তোমরা ব্যাচে যোগ হয়ে যাবে, ব্যাচে যোগ হয়ে গেলেই তোমরা এইসব ব্যাপারে জানতে পেরে। দেখো কি বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত 50 বছর। তাহলে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। দেখো এখানে আমি কি লিখলাম পুত্র, আর এদিকে লিখলাম পিতা। ঠিক আছে, তাহলে 5 বছর আগে, 5 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 5 বছর আগে মানে 5 বছর আগে এখানে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স হবে 4x, 4 গুণ 4x। আচ্ছা, এরপরে যেটা বলেছে
যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। আর তাহলে আগে বর্তমান বয়সটা বের করি। বর্তমান বয়স বের করার জন্য আমাকে কি করতে হবে? পুত্রের বয়স যদি x হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? x প্লাস 5। তুমি ভাবো যে তোমার বয়স যদি এখন 5 বছর আগে যদি 15 থাকে, এখন তোমার বয়স কত হবে? 15-এর সঙ্গে 5 যোগ হয়ে 20, ঠিক আছে? তাহলে x প্লাস 5। আর পিতার তাহলে বর্তমান বয়স কত হবে? 4x, তার সঙ্গে 5, তাহলে 4x প্লাস 5। এবার বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? দুটোর যোগফল। কত বর্তমান বয়সের সমষ্টি? কত বলা আছে না? 50। তাহলে এই দুটোর যোগফল কত হবে না? 50। তাহলে x আর 4x যোগ হলে কত হবে? 5x। আচ্ছা, 5 আর 5 যোগ হলে কত হবে? 10। 5x প্লাস 10 সমান কত হয়ে যাবে? 50। এটা যদি সমাধান করো, 5x সমান কত হয়ে যাবে? 50 প্লাস 10 এদিকে গেলে 10 এদিকে এলে মাইনাস 10 হয়ে যাবে। আচ্ছা, 5x সমান তাহলে কত হয়ে যাবে? 50 থেকে 10 বাদ গেলে 40। আচ্ছা, x সমান তাহলে কত হয়ে যাবে? 5 এ কেটে দাও, 5 8 40। তার মানে x টা বের হচ্ছে 8। তার মানে পুত্রের বর্তমান বয়স কত বের হচ্ছে? 8। আচ্ছা, পিতার বর্তমান বয়স তাহলে কত হবে? 8 কে 4 দিয়ে গুণ করলে 8 4 32। আমাকে বলছে পিতার বর্তমান বয়স কত? এটা তো 5 বছর আগের বয়স। 5 বছর আগে পুত্রের বয়স 8 আর পিতার বয়স 32। তাহলে বর্তমান বয়স কত হবে? 32, আর তার সঙ্গে 5 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 37। বা ডাইরেক্ট তুমি এখানে এক্সট্রা বসাও, যে 8 4 32 আর 5 যোগ হলে কত হয়ে যাবে? 37 বছর। আমাকে এখান থেকে পিতার বয়স জানতে চাইতে পারে, পুত্রের বয়স জানতে চাইতে পারে, 5 বছর আগে পিতার বয়স জানতে পারে, হ্যাঁ 5 বছর পরে জানতে পারে। আমাকে যদি এখানে বলে যে 5 বছর পরে পিতার বয়স কত হবে, তাহলে 37 এর সঙ্গে আরো 5 তুমি যোগ করে দিবে, একই না? আচ্ছা, এই অঙ্কটা দেখো যে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করে। আচ্ছা, ওই একই কাজ 12 দিনে শেষ করতে হলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? তার মানে ওই একই কাজ এখানে 12 দিনে শেষ করতে হলে, মানে তার মানে লোকও দৈনিক কত ঘন্টা কাজ? তার মানে 10 জন যে লোক ছিল সেই 10 জন লোকই কাজ করতেছে। এখানে কতজন লোকের কোনো চেঞ্জ করেনি, পরিবর্তন কিছুই করেনি। দেখো 10 জন লোক ছিল, তো 10 জন লোকই আমাকে করতে বলতেছে। তাহলে দেখো 10 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে। আর আমি সূত্রটা কি লাগাবো? দেখো এরকম একটা সূত্র আছে যে M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। যেহেতু M1 আর M2 একই মানে এখানেও 10 এখানেও 10, তাহলে এটাও লাগানোর দরকার নেই, কাজটাও একই। এখানে যতটা কাজ করেছে এখানেও ততটাই কাজ করেছে, তাহলে W1 W2 একই, তাহলে এটাও লাগানোর দরকার নেই, এটাও লাগানোর দরকার নেই। তাহলে আমাকে লাগাতে হবে কি? D1 D2 আর H1 H2। তাহলে D1 বলছে 6 ঘন্টা কাজ করে, তাহলে H1 এর জায়গায় 6 বসাও। আচ্ছা, D1 এর জায়গায় কত বসাতে হবে? 18 দিনে শেষ করে, তাহলে 18। D এর জায়গায় 18, তাহলে 18 গুণ 6 সমান D2। হ্যাঁ, কত দিনে শেষ করতে হলে না? 12 দিনে শেষ করতে হলে কত ঘন্টা করে কাজ করতে? তাহলে H2 আমাকে চেয়েছে। কেটে দাও, 6 দুগুণে 12, 2 কেটে দাও, 2 9 18। ব্যাস, তাহলে H2 সমান কত বের হলো? 9 দিন। সরি, H2 তো 9 ঘন্টা। তাহলে দৈনিক আমাকে কত করে কাজ করতে হবে? না 9 ঘন্টা করে। তাহলে দৈনিক আমাকে 9 ঘন্টা করে কাজ করতে হবে। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে বারবার এসেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এরপরের একটা অঙ্ক বলেছে যে একটি গাড়ি ঘন্টায় 36 কিমি বেগে চললে গাড়িটি প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? দেখো মানে এখানে বলতে চাইছে যে 36 কিলোমিটার, গাড়িটি ঘন্টায় 36 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে তার তাহলে তার গতিবেগ স্পিডটা বা গতিবেগটা কত না? 36 কিমি প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? তাহলে স্পিডটা কত না? 36 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমাকে বলছে মিটারে দূরত্ব অতিক্রম করে প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব। এই যে কিলোমিটার প্রতি ঘন্টাকে কি করতে হবে না? মিটার প্রতি সেকেন্ডে আনতে হবে, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার বা কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হয়? জানো যে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি করতে হয়? ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে তখন কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 36 তো আছেই। হ্যাঁ, আমি কি করব? কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 18 দুগুণে 36, তাহলে 2 5 10, তাহলে উত্তর হবে 10 মিটার পার সেকেন্ড। একদমই সহজ অঙ্ক, কিন্তু পরে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে এরকম আসতে পারে, হ্যাঁ, যে ধরো 90 মিটার প্রতি সেকেন্ড, এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাও। কিলোমিটার প্রতি ঘন্টা এককে কত হবে?
90 মিটার/সেকেন্ড আছে, এটাকে কিলোমিটার/ঘন্টা এককে নিয়ে গেলে কত হবে, এটাও আসতে পারে ঘুরিয়ে। আচ্ছা, বলছে একটি নির্দিষ্ট টাকা সরল সুদে 5 বছরে দ্বিগুণ হয়। কত বছরে দ্বিগুণ হয় না 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে 5 বছরে যদি দ্বিগুণ হয়, কত বছরে ওই টাকা 3 গুণ হবে, এটা সরল সুদের অঙ্ক। কি বলেছে যে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে ওই টাকা 3 গুণ হবে। আচ্ছা, যদি এটা আমি এক্স ধরে করতে চাই, ধরো আসলটা এক্স টাকা, আমি এক্স টাকা নিয়েছি, হ্যাঁ, তাহলে 5 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হচ্ছে মানে কত হয়ে যাবে, 2x। কত বছরে, 5 বছরে। না 5 বছরে এক্স টাকাটা 2x টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে 2x টাকার এটা কি বলো দেখি, এটা সুদ না এটা আসল, না এটা সুদ আসল, এইটা আগে আমাকে বল। যে এই যে এক্স টাকাটা এটা তো আসল, কিন্তু এই যে 2x টাকাটা যেটা বলছে সরল সুদে 5 বছরে দ্বিগুণ হয়, এই যে দ্বিগুণটা এটা কি সুদ আসল মিলিয়ে, তার মানে অ্যামাউন্ট বা সুদ আসল মিলিয়ে বলতে পারো। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কত বেরোবে, ইন্টারেস্ট বেরোবে 2x থেকে x বাদ দিতে হবে, দিলে x টাকা। বুঝতে পারলে কি বললাম, এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে সূত্র তো জানো, আই সমান PTR/100 লাগালেই হবে, আই সমান PTR/100। তাহলে ইন্টারেস্ট কত না x টাকা। আচ্ছা, প্রিন্সিপাল মানে আসল কত না x টাকা। টাইম কত, সময় কত বছর না 5 বছর বলাই আছে প্রথমে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে বাই 100। তাহলে এই এক্স কেটে গেল, তাহলে আর সমান কত হয়ে যাবে না 100/5, 5 20 100। তাহলে রেট অফ ইন্টারেস্টটা বেরোলো 20%। তাহলে হচ্ছে এটার একটা শর্টকাট ট্রিক্সও শেখাবো, এখনো অঙ্কটা হয়নি, এখনো বাকি আছে। তাহলে 20% কত বছর ওই টাকা 3 গুণ হবে। তার মানে 3 গুণ হয় মানে অ্যামাউন্টটা আমাকে কত করতে হবে না, অ্যামাউন্টটা 3 গুণ করতে হবে। একটু খেয়াল করে দেখো, অ্যামাউন্টটা তাহলে যদি আমাকে 3 গুণ মানে 3x করতে হয়, তাহলে ইন্টারেস্টটা কত হবে, ইন্টারেস্ট হবে 3x মাইনাস আসল, আসলটা তো x, সেটা বাদ গেলে কত হয়ে যাবে না 2x। কি বলছি বুঝতে পারলে, অ্যামাউন্ট যদি মানে 3 গুণ করা মানে সুদে আসলে 3 গুণ, শুধু আসল 3 গুণ না, বা শুধু সুদ 3 গুণ হয়ে যাবে না, সুদে আসলে 3 গুণ হবে। তাহলে সুদরা কত টাকা পাচ্ছে, আমি যদি 100 টাকা লাগিয়ে 300 টাকা পাচ্ছি, হ্যাঁ, তার মানে আমার 100 টাকা যদি আসল থাকে, আমি সুদে আসলে 300 টাকা পাচ্ছি, তাহলে আমার আসলটা কত 100 টাকা, সুদটা কত হবে 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা। তো সেটাই বলা আছে, অ্যামাউন্ট সমান 3x হলে তাহলে ইন্টারেস্ট বা সুদ সমান কত হবে না 3x থেকে x বাদ দিলে 2x টাকা হবে তাদের সুদ। তাহলে 2x টাকা যদি সুদ হয়, আমাকে এইখানটায় রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তাহলে আই সমান PTR/100, আয়ের জায়গায় 2x সমান প্রিন্সিপাল কত না x ইন্টু টাইম কত, টাইম তো আমাকে চেয়েছে এইখানটায়, আর রেট অফ ইন্টারেস্ট কত না 20/100। আচ্ছা দেখো, এবার কাটাকুটি করলে x আর x কেটে যাবে, 20 × 5 = 100। তাহলে টি সমান কত হয়ে যাবে না 5 × 2 = 10 বছর। তাহলে আসল উত্তরটা কত হলো 10 বছর। এত কি করবে, এত করার টাইম পাবে, এত করার টাইম পাবে না। দেখো কত শর্টে হয়ে যাবে দেখো অঙ্কটা। এই প্রসেসটা বুঝতে পেরেছো তো, এবার অঙ্কটা কিভাবে হবে দেখো। দেখো বলছে একটি নির্দিষ্ট টাকা সরল সুদে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ মানে 2x হচ্ছে কত বছরে না 5 বছরে। তাহলে 2xটা তো এটা অ্যামাউন্ট, তাহলে সুদরা কত পাচ্ছ, যে x টাকার সুদ যদি x টাকা হয়, আসলটা যদি x টাকা হয় আর ইন্টারেস্টটা যদি x টাকা হয়, তাহলে অ্যামাউন্টটা হবে 2x টাকা, হ্যাঁ কি না। তার মানে x টাকা x মানে x টাকা x, x হয় কত বছরে 5 বছরে। তাহলে এবার যদি আমাকে 3 গুণ করতে হয়, তার মানে 2x করতে হয়, তাহলে এদিকে যদি 2 দিয়ে গুণ করা হয়, 5কেও 2 দিয়ে গুণ করে দিতে হবে, 5 × 2 = 10 বছর। ব্যাস, সামান্য ব্যাপার। যদি আমাকে বলতো যে কত বছর এই টাকা 8 গুণ হবে, তাহলে এক্স এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, 8 গুণ হবে মানে কিন্তু 8 গুণ হবে মানে কিন্তু আসলটা তো একটা বাদ যাবে, তাহলে 7 দিয়ে করতে হবে, তাহলে তখন এখানে 7 দিয়ে গুণ হবে, 5 × 7 = 35 বছর। বুঝতে পেরেছো কি বললাম, হ্যাঁ, যে অ্যামাউন্টটা বা সুদ আসলটা হচ্ছে 2x, তাহলে সুদটা কত হবে না 2x থেকে আসলটা x বাদ গেলে x টাকা হবে সুদ। বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা, এই অঙ্কটা করো দেখি, তোমরা একটু নিজেরা করো দেখি কোথায়, উত্তর কমেন্টে জানাও, আমি করে দিচ্ছি একটু। পারলে নাকি?
কি বলেছে? বলো কি বলেছে, পারলে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সূত্র তো জানো, সূত্র জানলেই হবে। কি সূত্র? চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি? দেখো এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে। হ্যাঁ, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখি, চক্রবৃদ্ধি সুদ মানে আমি যে সূত্রটা জানি যে অ্যামাউন্ট সমান পি ইন্টু ওয়ান, আগে সূত্র দিয়ে করাই তারপরে একটা শর্টকাটও শিখিয়ে দেবো। 1+r/100, এটার পাওয়ারে কত না এন। এখানে আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, তার রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার কত, এন মানে হচ্ছে কত বছর, আর অ্যামাউন্ট মানে সুদ আসল। অ্যামাউন্ট মানে শুধু সুদ না, মনে রাখবে, আবার বারবার বলতেছি যে অ্যামাউন্ট মানে কি সুদ আসল, আর পি মানে প্রিন্সিপাল বা আসল। তাহলে বলছে এই জায়গাটায় যদি আমি বসাই যে বলছে চক্রবৃদ্ধি সুদের 5,000 টাকা, তাহলে আসলটা কত না 5,000, 1+r এর মান কত, রেট অফ ইন্টারেস্ট 10/100, পাওয়ারে কত আছে না 2 বছরের চক্রবৃদ্ধি, তাহলে এন এর জায়গায় কত বসবে 2, তাহলে সমান এখানে 0 0 কেটে দাও, 10 একে 10 আর 1 যোগ হলে 11/10, স্কোয়ার আছে মানে দুবার লিখবো, এই 0 এই 0 আর এই 0 0 কেটে যাবে, তাহলে 11 11 গুণ হলে কত হবে 121, আর 5, তাহলে 5 একে 5, 5 গুণ 0 আর তোমরা 1, 5 একে 5 1 6, তাহলে 605, আর এই যে 0 একটা আছে 6,050 টাকা। তাহলে আমার এটা অ্যামাউন্ট বেরোচ্ছে 6,050 টাকা, ভুল করবে না, বারবার বলছি যে অ্যামাউন্ট মানে সুদ আসলে 6,050 টাকা বেরোচ্ছে, তাহলে আসলটা ছিল কত 5,000, তাহলে সুদটা কত হবে, এটার থেকে আমাকে কি করতে হবে না 5,000 বিয়োগ করতে হবে। ইন্টারেস্ট বের করতে গেলে এখান থেকে আমাকে প্রিন্সিপালটা বিয়োগ করতে হবে, অ্যামাউন্ট থেকে আসল যদি আমি বাদ দিই তবেই আমি সুদ পাবো। তাহলে 6,050 টাকা থেকে 5,000 বাদ গেলে কত হবে না 1,050 টাকা। বুঝতে পারলে? তাহলে অপশন বি সঠিক উত্তর। আচ্ছা, এইবারে বলছিলে যে শর্টকাট কি আছে, শর্টকাট কি আছে, তাই তো? দেখো একদম সহজে এই অঙ্কটা বুঝতে পেরে গেছো, শর্টকাটটা দেখো। 5,000, আচ্ছা বলছে 10%, a+b+a/100 মানে 10-এর উপর 2 বছর, তাহলে 10 + 10 + 10 × 10/100, তাহলে দেখো 0 0 0 0, 10 10 20, 20 আর 1 যোগ হলে 21%, তাহলে 5,000 এটা এমনিতেও মুখস্থ থাকার কথা, তাহলে 5,000-এর ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাকে 21%, 5,000 21% বের করলেই হবে, ব্যাস। তাহলে 21% মানে 21/100, তাহলে 0 0 0 0 কেটে গেল, এবার 0, 5 একে 5, 5 দুগুণে 10, ডাইরেক্ট বেরিয়ে চলে এলো 1,050 টাকা। সূত্র না লাগিয়ে এইভাবে করবে, আরো শর্টে বেরোবে। যদি আমাকে চক্রবৃদ্ধি সুদ চায় তাহলে ডাইরেক্ট কি বসাবে না, তুমি হচ্ছে আগে অ্যামাউন্টটা বসাবে, তার আগে এই দেখো 10% আছে, এই 10%-এর যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, 10%-এর এবি মেথড সেই a+b+ab/100, হ্যাঁ, এই মেথডগুলো সব করানো আছে। এই নাম্বারে যোগাযোগ করবে ব্যাচে ভর্তি হওয়ার জন্য, এই নাম্বারে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হয়ে যাবে, এইসব জিনিসগুলো আরো সহজভাবে বুঝে যেতে পারবে যে কখন আমি এটা লাগাবো, কখন আমি এর আগের যে প্রসেসটা বললাম সেটা লাগাবো। এটা আচ্ছা বলেই দিচ্ছে এখন যে এইটা আমি কখন লাগাবো, যখন আমাকে সুদ চাইবে, শুধু সুদ চাইবে তখন আমি এটা লাগাবো। হ্যাঁ, আর যদি আমাকে সুদ আসল চায় তখন আমি কি লাগাবো সেটা লাগালেও হবে, বা এটা লাগালে এর সঙ্গে যোগ করে দিতে হবে, যেটা খুশি লাগাতে পারো, কিন্তু সুদ চাইলে এটা লাগাবে, অনেক শর্টে হবে, সেটা অনেকটা খাটতে হবে। আচ্ছা, এখানে একটা সরলীকরণের অঙ্ক দেখো, বলছে 12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12, মানে রুটের মধ্যে 12 12 এরকম চলতেই আছে চলতেই আছে, তুমি কি করে বের করবে? একদম সহজ ব্যাপার, 12-কে দুটো ভাগে ভেঙে নাও, এমন দুটো ভাগে ভাঙবে যাদের গ্যাপ 1 হবে, যেটাকে গুণ করলে 12 হবে, যাদের গ্যাপ 1 হবে। কি বললাম? 12-কে দুটো ভাগে ভেঙে নাও, 12-কে এমন দুটো ভাগে ভাঙো যাতে তাদেরকে গুণ করলে গুণফলটা 12 হয়, আর তাদের বিয়োগ করলে 1 হয়। তাহলে 12 4 3 এ 12, এবার 4 থেকে 3 বাদ গেলে দেখো 1 হচ্ছে। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, যদি যোগ চিহ্ন থাকে, এই যে √12 প্লাস √12 প্লাস, এই যে যোগ চিহ্ন আছে, তো যোগ চিহ্ন থাকলে কি হবে, বড়টা নেবো, আর যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে ছোটটা নিতাম। বুঝলে কি বললাম? তাহলে এখানে উত্তর কি হবে 4। আর যদি এখানে √12 মাইনাস আবার এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তখন কি হয়ে যেত 3 হতো। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা দেখো, এরপর বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত?
একদম সহজ অঙ্ক। তাহলে লসাগু বের করার একটা সূত্র হচ্ছে, লসাগু বের করা হচ্ছে অনুপাত দুটোর গুণফল, সংখ্যা দুটোর অনুপাত যে তাদের গুণফল গুণ গসাগু। অনুপাতের এই দুটো অনুপাতের গুণফল করতে হবে, গুণ করতে হবে, তার সঙ্গে আবার গসাগুকে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 4, এটা তো অনুপাত দুটোর গুণফল হলো, তার সঙ্গে আবার গসাগুকে গুণ করে দিতে হবে 4। তাহলে 4 3 12, 12 4 কত হয়ে যাবে না 48। বুঝতে পারলে? জাস্ট 1 সেকেন্ডের অঙ্ক, দেখলেই সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে এই ধরনের অঙ্কগুলো। এই একটা অঙ্ক দেখো, বলছে 25-এর পাওয়ারে 123 এর এককের ঘরের সংখ্যা কত? 25-এর পাওয়ারে 123 মানে 25 গুণ 25 গুণ 25 গুণ এরকম ডট 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 123 বার গুণ আছে। তার এককের ঘরের অঙ্ক কত হবে? দেখো একটা ট্রিক শিখিয়ে দিই, শুনে নাও, ভালো করে বুঝে নাও। এই যে যে কোনো তুমি সংখ্যা লেখো, 1 2, যে কোনো একটা তুমি সংখ্যা লেখো। ধরো সংখ্যা লিখলে 1 2 3 4 শেষে 5। যে কোনো কিছুর পাওয়ারে শেষে যদি 5 থাকে, তার যদি পাওয়ারে তুমি ধরো 2027 বসিয়ে দিলে, 2027 বসিয়ে দিলে, তাহলে এইটার এককের অঙ্ক কত হবে? যদি শেষে 5 থাকে, দেখো 5 কে 5 দিয়ে গুণ করলে তো 5ই আসবে। হ্যাঁ, তাহলে কিছু কিছু সংখ্যা আছে, বলে দিচ্ছি শোনো। কে কে না 1, আর কে না 5, আর কে না 6। এদের এককের ঘরের অঙ্ক সব সময় একই থাকবে, মানে 1 থাকলে একই থাকবে, 5 থাকলে 5 থাকবে, 6 থাকলে 6 থাকবে। তাহলে 5 এর এককের ঘরের অঙ্ক কত হবে? 5ই থাকবে। তুমি বুঝতে পারলে? তাহলে 25-এর পাওয়ারে 123, তুমি 25-কে যতবার গুণ করো না কেন, 5 5 25, 25-এর মানে 5 থাকবে শেষে, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে? 5 হবে। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ানো হলো। ব্যক্তির বেতন কত ছিল না 100, কি করা হয়েছে 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। 10% বাড়িয়ে দেওয়া মানে কত হয়ে যাবে? 110/100। আচ্ছা, আবার কি করা হয়েছে না 10% কমানো হলো। 10% কমিয়ে দেওয়া মানে কত হয়ে যাবে? 90/100। তার বেতনের কি পরিবর্তন হলো? কাটাকুটি করো, অঙ্ক শেষ। 11 9 99। তাহলে আমার বেতন ছিল 100, হয়ে গেছে 99, তাহলে কি হলো? 1% কমে গেল, 1% হ্রাস। তুমি বলছো বুঝতে পারলে? তাহলে অপশন কি হবে? 1% হ্রাস। একদম সহজ প্রসেসে করে দিলে। আর নাহলে এ বি লাগাতে পারো, মানে প্রথমে 10% বাড়লো তাহলে +10, আবার 10% কমলো তাহলে -10, এখানে প্লাস 10 ইন্টু -10 বাই 100। 0 0 0 0 কেটে গেল, তাহলে +10 -10ও কেটে গেল। তাহলে এখানে দেখো প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -1%। -1% মানে কি 1% কমবে, 1% হ্রাস। এভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। আচ্ছা দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:4, যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত 4:3 হয়। দেখো আগে এমনি করাচ্ছি, তারপরে শর্টকাটটাও দেখাচ্ছি। দেখো তাহলে একটা 5x ধরলাম, আরেকটাকে আমি কি ধরলাম না 4x ধরলাম। প্রত্যেকটা থেকে কি করেছে 6 বিয়োগ করে, তাহলে এখানেও 6 বিয়োগ করো, এখানেও 6 বিয়োগ করো। তাহলে তবে নতুন অনুপাত কত হয় না 4:3। 4:3 মানে 4/3। এবার কোনাকুনি গুণ করো, 3 5 15x, -3 6 18, 4 4 16x, -4 6 24। আচ্ছা 15x আর 16x ওটা এদিকে গেলে x সমান তোমার হয়ে যাবে 24 - 18 মানে 6 করে দেবে একদম ডাইরেক্ট। তাহলে এখান থেকে বেরিয়ে গেল x সমান 6। তাহলে বলছে যে সংখ্যা দুটি কি কি? 6 হলে এটা হয়ে যাবে 6 5 30, 5:4 ছিল তো, তাহলে 5:4 মানে 6 যদি এখানে গুণ করো 6 5 30, আর যদি 6 এখানে গুণ করো 6 4 24, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? 30 24 এটা হবে। আচ্ছা এরপর দেখো শর্টকাট মেথডটা দেখো, একদম সঠিক হয়ে যাবে। কিরকম হবে? বলছে দুটি সংখ্যার অনুপাত 5:4। হ্যাঁ, প্রতিটি সংখ্যা থেকে কি করা হচ্ছে না 6 করে বিয়োগ করা হচ্ছে। প্রতিটা সংখ্যা থেকে কি করা হচ্ছে না 6 করে বিয়োগ করা হচ্ছে। তাহলে হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো দেখি, এইখানটায় ছিল 5:4, আর তারপরে হয়েছে কত না 4:3। 5 থেকে 4 হয়ে গেছে, কত কমেছে না 1 কমেছে। 1 কমেছে তো। 4 থেকে 3 হয়ে গেছে, কত কমেছে না 1 কমেছে। কত কমেছে? 1 কমেছে তো। 5 ছিল, আগের অনুপাত কত ছিল না 5:4, নতুন অনুপাত কত হয়েছে না 4:3। তাহলে 5 থেকে 4 হয়েছে মানে 1 কমে গেছে, আবার 4 থেকে 3 হয়ে গেছে মানে এটা তো 1 কমে গেছে। তাহলে এই 1টা আর 1 কমেছে, আর এখানে কত বিয়োগ করেছি বললাম? 6 বিয়োগ করেছি। তাহলে এই 1টা কার সমান? 6 এর সমান। তাহলে 1টা যদি 6 এর সমান হয়, তাহলে বাকি এখানে 6 গুণ করে 6 5 30, এই 5:4 ছিল। তোমাকে যদি বলতো যে নতুন যে অনুপাতটা তৈরি হয়েছে সেটা বের করতে, তাহলে 6 4 24 আর 6 3 18, 24 আর 18 হতো। আর যদি তোমাকে বলে যে আগে যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা বের করতে, তাহলে 6 5 30 আর 6 4 24 গুণ করলে 6 5 30, 24 পেয়ে যাবে। বুঝলে?
আচ্ছা, বলছে 5টি সংখ্যার গড় 27, 5টার পরপর সংখ্যা আছে। 14 নম্বর প্রশ্ন চলে এসেছে। আজকের সিরিজে 15টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, মাত্র 15টা প্রশ্ন আছে। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলবে, আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। হ্যাঁ, আর যদি আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, একদম নতুন ব্যাচ, লাইভ চলবে, হ্যাঁ, লাইভ ক্লাস হবে, প্লাস রেকর্ডেও পাবে, রেকর্ড ক্লাসও পাবে। দেখো এই নাম্বারটাতে যোগাযোগ করবে 8509500809। কি বললাম, এই নাম্বারটাতে যোগাযোগ করবে আমাদের নতুন ব্যাচে ঢোকার জন্য, ঠিক আছে। সেখানে পুরো একদম প্রথম থেকে শুরু করে, বেস থেকে শুরু করে পুরো অ্যাডভান্স পর্যন্ত, সেখানে কিন্তু ডাইরেক্ট এরকম কোশ্চেন করানো হবে না। সেখানে কি করানো হবে, প্রথমে তোমাকে হচ্ছে এক একটা কনসেপ্ট বোঝানো হবে। এক একটা ধর শতকরা শুরু করলাম, শতকরার প্রথমে শতকরা জিনিসটা কি সেই কনসেপ্টটা বোঝানো হবে, তারপরে তার টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করে 15-16 রকম টাইপের অঙ্ক শেখানো হবে। হ্যাঁ, তারপরে তোমাদেরকে এরকম করতে দেওয়া হবে, নিজেদেরকে করতে দেওয়া হবে, আমি করে দেবো যেগুলো তোমরা পারবে না, ঠিক আছে। দেখো 14 থেকে কি বলেছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 27, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয়। 5টা সংখ্যা, তার গড় ছিল কত, 27, তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এখন কটা হয়ে গেছে না, 4টা সংখ্যা। হ্যাঁ, তবে গড় কত হয়ে যায় না, 25। এখন তাহলে গড় কত হয়ে গেছে না, 25। দেখো এটা এভাবে করতে পারো, 5কে 27 দিয়ে গুণ করবে, 5 27 গুণ করলে কত হবে, 5 7 25, 5 হলো 3, 5 2 10 আর 3 13, 135, আর 25 4 কত হবে, 100। তাহলে যে সংখ্যাটা বাদ দিয়ে দিচ্ছে এই দুটোকে বিয়োগ করবে, কত বেরোলো, নতুন যে সংখ্যাটা বাদ দিয়েছি সেটা 35। এটা ডাইরেক্ট এভাবে করতে পারো। আচ্ছা, এখানে কি লাগানো হয়েছে, যে যতগুলো সংখ্যা তার সঙ্গে যদি আমি গড় করি, মানে নাম্বার ইনটু এভারেজ সমান আমি কি পাবো, টোটাল, মানে ওই যতগুলো সংখ্যা ছিল তার যে টোটালটা সেইটা আমি পাবো, সেটা এখানে লাগানো হয়েছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা 35 এভাবে হলো। আচ্ছা, আরেকটা শর্টকাট মেথড, এরও থেকে শর্টকাট আরেকটা মেথড আছে, দেখো বোঝার চেষ্টা করো। বলছে যে 5টা সংখ্যার গড় কত না 27, আর 4টা সংখ্যার গড় কত 25। তাহলে ছিল কত 27, হয়ে গেছে কত 25, কত করে কমেছে বলো, কত করে কমিয়েছে, যে চলে গেছে সে সবার 2 2 2 2 করে কমিয়ে দিয়েছে। তো তাহলে কত কমিয়েছে, 2 2 গুণে মানে 2 করে 4টা সংখ্যার কমিয়েছে, তাহলে 4 2 গুণে 8 কমিয়েছে। তাহলে ছিল 27, তার সঙ্গে আর 8 যোগ করে দাও, এখান থেকে বেরিয়ে গেল 35। হ্যাঁ, এই 8 সে কমিয়ে দিয়ে গেছে, তার মানে কি 8, সেই সংখ্যাটা নিশ্চয়ই 8 বেশি ছিল, তাই জন্য এদেরকে 2 করে কমিয়ে দিয়েছে, 2 4 8 কমিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাহলে সেই সংখ্যাটা যে বেরিয়ে গেছে তার নিশ্চয়ই 8 বেশি ছিল, সে সেই জন্য তো সে 8 কমিয়ে দিতে পারলো। হ্যাঁ, তাহলে সেই 27 ছিল, আরো 8 যোগ হলে 35। এটা একদম 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। সেটা হলে একটু গুণ করতে হয়, যদি বড় সংখ্যা থাকে তখন অনেক গুণ করতে হয়, বুঝলে। আচ্ছা, 15 দাগের একটা প্রশ্ন বলছে, এক ব্যক্তি কোন নির্দিষ্ট দূরত্ব 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যান এবং 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসেন, ঠিক আছে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল। এটা অনেক, যদি এমনি নর্মালে করতে চাই অনেক বড় হবে। সূত্র কি, 2ab/a+b, এটা লাগাও, অঙ্ক শেষ। সমান তাহলে কি হবে, 2 ইন্টু a মানে এখানে তোমার 20, ইন্টু b মানে কত 30, বাই a+b মানে 20 প্লাস 30। তাহলে এখান থেকে এটা 20 প্লাস 30-এর জায়গায় আমি এটাকে 50 লিখতে পারি। 0 0, 5-এ কেটে দাও, 5 4 20, তাহলে 4 2 8, 8 আর 3 8 3 24। তাহলে গড় গতিবেগ কত ছিল, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। একদম সহজ অঙ্ক। তাহলে কি বললাম, হ্যাঁ, যে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কি করবে, হ্যাঁ, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে কোথায় বুঝতে পারোনি সেই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবে ভিডিওটা, কেমন। আজকের মতো এইটুকু।